বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতায় আপনারা শুনছেন আমাদের নতুন পডকাস্ট কফি হাউসের আড্ডা। এখন থেকে গল্প, কবিতা ও ছোটদের বিভাগের পাশাপাশি আমরা নিয়ে আসবো দেশ বিদেশে ছড়িয়ে থাকা বিভিন্ন বাঙালির গল্প। শুনতে থাকুন আপনাদের পছন্দসই প্ল্যাটফর্ম অথবা ইউটিউবে। নমস্কার বন্ধুরা, কফি হাউসের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আমি অভিদি। আমাদের আজকের আড্ডাটা একটু অন্যরকম। আমরা সাধারণত ক্যামেরার সামনে আসি না, ক্যামেরার আড়াল থেকেই কথা বলতে ভালোবাসি। আজকে আমরা ক্যামেরার সামনে আসতে বাধ্য হলাম, তার প্রধান কারণ হচ্ছে আমাদের আজকের আড্ডাটা পুরোপুরি ভার্চুয়াল, পুরোটাই হচ্ছে অনলাইনে। আমাদের আজকে যিনি অতিথি, তিনি এই মুহূর্তে একটা অন্য মহাদেশে বসে আছেন আমাদের সাথে আড্ডা দেবেন বলে। তো সেই জন্য বাধ্য হয়ে আমাদের ইন্টারনেটের আশ্রয় নিতেই হচ্ছে। তো কাজে ক্যামেরা অন করা ছাড়া আর কোনো গতি ছিল না, কারণ আড্ডা তো মুখোমুখি না হলে ঠিক ব্যাপারটা হয় না। তো সেই কারণেই, তো যাই হোক, আজকে আলাপ করিয়ে দিই আমাদের আজকের অতিথি অভ্রদা, অভ্র পাল। অভ্রদা, ওয়েলকাম টু কফি হাউসের আড্ডা। থ্যাংকস অভিদীপ। খুবই ভালো লাগছে, এটা বোধহয় আমার প্রথম বাংলা পডকাস্ট। খুব আশা করে আছি আজকের ডিসকাশনটা যাতে খুব ভালো হয় এবং সকলের পছন্দ হয়। আচ্ছা, অভ্রদার পরিচয়টা একটু ছোট করে দিয়ে নিই। আপনারা যারা আমাদের ও কলকাতা প্ল্যাটফর্মের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত, তারা সবাই চিনবেন অভ্রদাকে। যারা নতুন শুনছেন তাদের জন্য বলি, অভ্রদা বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের বাসিন্দা। উনি ওখান থেকে এই মুহূর্তে লাইভে জয়েন করেছেন, আমাদের সাথে ভিডিওতে জয়েন করেছেন। উনি দীর্ঘদিন ধরে তথ্য প্রযুক্তি সেক্টরের সাথে যুক্ত। আমাদের আজকের আড্ডার বিষয়টা আপনারা ফেসবুকে বা আমাদের গ্রুপে দেখে থাকবেন। আমরা আজকে কথা বলবো হচ্ছে একটু খুব সিরিয়াস বিষয় নিয়ে, সেটা হচ্ছে ইকিউ বা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে। কিছুদিন আগে অভ্রদার সাথে আমার কথা হচ্ছিল। আমাদের দেশেরই একজন তথ্য প্রযুক্তি কর্মী, একটি মেয়ে কিছুদিন আগে মারা যায়। তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স, স্ট্রেস, এই জিনিসগুলো নিয়ে অভ্রদার সাথে আমার কথা হচ্ছিল। তখনই মনে হলো যে বিষয়টা নিয়ে আমরা একদিন আড্ডা চলে একটু কথা বলতে পারি। অভ্রদা দীর্ঘদিন ধরে বেশ কিছু এই ধরনের সেমিনারের সাথে যুক্ত। তো সেই নিয়েই আজকে আমরা কথা বলবো। তো আজকে আমাদের মানে আলোচনাটা শুরু করার আগে একটা জাস্ট ছোট্ট অনুরোধ, আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো শেয়ার করুন। আমাদের তাহলে আরো ভালো কাজ করার উৎসাহ বাড়বে। আসুন আমাদের আড্ডাটা শুরু করি আজকে। তো অপরাধা, আর ডিলে না করে তোমার দিকেই বলটা ঠেলে দিচ্ছি। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো, ইকিউ বা ইমোশনাল ইন্টেলিজেন্স কোশেন্ট, মানে বিষয়টা কি তুমি যদি একটু আমাদের সহজ করে বুঝিয়ে দাও। হ্যাঁ, অবশ্যই। আমি আহ, যে কথাটা প্রথমে একটুখানি বলে নিতে চাই যে এটা আহ, তুলনামূলকভাবে একটা নতুন বা একটা ওয়েস্টার্ন কনসেপ্ট বলা যেতে পারে, এবং আমি কোনো সাইকোলজিস্ট নই যে আমি এই সাবজেক্টটার উপর স্পেশালিস্ট সেই হিসাবে বলছি। বিষয়টা আমি কিভাবে শিখেছি সেটাও আমি আজকের আলোচনার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। যে কারণে আমি এই সাবজেক্টটার ওপর খুব প্যাশনেট সেটা হচ্ছে যে আমাদের আহ, বিভিন্ন ধরনের স্কিল শেখানো হয়। যেমন হচ্ছে, আমি এটা যেহেতু আমরা সেম প্রফেশনের সাথে যুক্ত, সেটা আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের স্কিল বা টেকনিক্যালিটি বা যে যে ধরনের প্রফেশনই আছে সেটা তাদের শেখানো হয়। কিন্তু সেটা পুরো ব্যাপারটাই হচ্ছে আইকিউ এর দিকে, অর্থাৎ আচ্ছা। ইন্টেলিজেন্সের দিকে। কিন্তু ইকিউ কথাটা ব্যবহার হলেও ইকিউ জিনিসটা ঠিক কি এবং সেটা কোথায় প্রয়োগ করা হয় এটা কিন্তু আমাদের কখনো শেখানো হয় না। আমরা এই জিনিসটা নিয়ে জানি না, এবং জানি না বলে এটা আমাদের প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ দুটো জায়গাতেই আমরা কিন্তু আহ, বিভিন্নভাবে এই পরিস্থিতির শিকার হয়ে থাকি। তো আজকে আমরা চেষ্টা করব যে ইমোশনাল ইন্টেলিজেন্স কি বিষয়টা বোঝার, এবং এটাকে আমরা পার্সোনাল কিছু দৃষ্টিভঙ্গি থেকেও দেখব। আবার আমরা যেহেতু আমরা একই প্রফেশনে রয়েছি সেই দিক থেকেও আমরা জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করব। তো খুব নিশ্চয়ই। সহজভাবে বলতে হলে ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে একটা কনসেপ্ট যেখানে আমাদের আমার নিজেদের ইমোশনের সাথে পরিচিত হওয়া বা ইমোশন সম্পর্কে জানা, এবং সেই ইমোশনটাকে কিভাবে এক্সপ্রেস করা যায় এবং কিভাবে সেটা যাতে আমাদের কোনোভাবে এফেক্ট না করে সেই জিনিসটা সম্পর্কে বোঝা। তো এটা
ডাইরেক্টলি রিলেটেড টু মেন্টাল হেলথ। তো আজকে আমরা যে নভেম্বর মাসে এই এপিসোডটা করছি, নভেম্বর মাসটাকে অনেকেই হয়তো জেনে থাকবেন যে নভেম্বর বলে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়ে থাকে, সেটা সাধারণত মেন্স মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস বা মেন্স এটা ডিপ্রেশন। আরেকবার বলবে প্লিজ, কি হ্যাঁ, বললে? এটাকে বলে নভেম্বর। তো নভেম্বর। হ্যাঁ, এটা হচ্ছে যে নভেম্বরের এনটাকে এম দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়। তো নভেম্বর এই কারণে বলা হয় যে মেন্স মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস উপলক্ষে এটা একটা চ্যারিটি বেসিক্যালি ইনিশিয়েটিভ, যেখানে কি করা হয় যে যারা পার্টিসিপেট করেন তারা আহ, 1 মাস ধরে দাড়ি গোঁফ কাটেন না, এবং এইভাবে তারা একটা ফান্ড আচ্ছা, রেজ এটাই কি করে। নো শেভ নভেম্বর বলে যে এটাই কনসেপ্টটা? এটাই নো শেভ আচ্ছা। নভেম্বর বলা হয়। অস্ট্রেলিয়ায় সাধারণত আমি দেখেছি যে নভেম্বর কথাটা বেশি ব্যবহার হয় আর কি। তো আজকের এই মানে যেহেতু আমরা নভেম্বর মাসের মধ্যে রয়েছি, তাহলে এই ইনিশিয়েটিভটার সাথে আমরা বলতে পারি যে এখানে আমরা এটার সাথে ডাইরেক্টলি রিলেটেড। তো আহ, মানে মেন্স মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আহ, এই ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যাপারটা খুব জরুরি হয়ে দাঁড়ায়। যে মানে মেন্টাল হেলথ পুরো বিষয়টা প্রচণ্ড জটিল এবং খুবই ভাস্ট। এই পুরো বিষয়টা নিয়ে তো হ্যাঁ, একদিনে কথা বলা তো সম্ভব নয়, এর বিভিন্ন আহ, পরিপ্রেক্ষিত আছে। কিন্তু এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যাসপেক্টটা নিয়ে যদি আমরা কথা বলি, এবং খুব জরুরি যে বাংলায় এই ধরনের আলোচনা আমি দেখেছি যে সেইভাবে নেই। তো বাংলায় যখন আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি, তখন আমরা যদি এই সাবজেক্টগুলো নিয়ে আরো কথাবার্তা বলা শুরু করি, অনেকে জানতে পারবেন, অনেকে প্রশ্ন করবেন, এবং হয়তো আহ, তাদের জীবনেও কোনো না কোনোভাবে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারবে। তাহলে মানে খুব সহজভাবে আমি আরেকবার মানে ডেফিনেশনটার দিকে যাচ্ছি যে আমাদের ইমোশন কি, সেই বিষয়টা বোঝা, এবং সেই ইমোশনটা যাতে আমাদের কোনোভাবে এফেক্ট না করে সেই দিকে নজর দেওয়া। খুব সহজ একটা এক্সাম্পল বলি, যে যেটা আমি কর্মক্ষেত্রে আমি বেশি লক্ষ্য করেছি, যে ধরা যাক যে কেউ একটা হ্যারাসমেন্ট বা কেউ একটা বুলিং, এই জাতীয় ওয়ার্ক প্লেস বুলিং যেটাকে আমরা বলি। ওয়ার্ক প্লেস বুলিং যেটা আমরা বলি, এবং আহ, আমরা যদি দেখি যে ভারতবর্ষে ওয়ার্ক লাইফ ব্যালেন্স সম্পর্কে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স বিষয়টাই খুব একেবারেই আমার মতে সেটা ফলো করা হয় না। ঠিক আছে, আমি যতটুকু দেখেছি ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে কিছু ফলো করা হয় না। এবং প্রাইভেট সেক্টরে তো মানে নেগলিজিবল বলতে গেলে হ্যাঁ, ওয়ার্ক লাইফ ব্যালেন্স। প্রাইভেট সেক্টরে বিষয়টা নেগলিজেবল। ঠিক আছে, এবং তখন আমরা যখন একটা বুলিং বা হ্যারাসমেন্ট জাতীয় সিচুয়েশনে মানে সামিল হই, মানে সেখানটা যখন আমি দেখছি যে কেউ আমাকে হয়তো ভার্বালি কিছু বলল, বা আমি অবজার্ভ করলাম যে কেউ হয়তো অন্য কাউকে ভার্বালি কিছু বলল, তো সেটা আমাকে এফেক্ট করলো। ঠিক আছে, তো জিনিসটা নিয়ে আমার খারাপ লাগলো। ঠিক আছে, এবং আরেকটা জিনিস যেটা দেখা যায় যে এই প্রফেশনের ক্ষেত্রে, যে কোনো মিটিং হচ্ছে বা কোনো ভার্চুয়াল কনফারেন্স হচ্ছে ইত্যাদি, তো সেখানেও একটা হিউমিলিয়েট করার বা একটা পার্সোনাল অ্যাটাক করার একটা টেন্ডেন্সি থাকে, এবং অনেক সময় সিচুয়েশনটা এসকালেটও হতে থাকে, যে আমাকে কেউ কিছু বললো, আমি সেটার এগেনস্ট একটা রিটালিয়েট করলাম, এইভাবে জিনিসটা চলতে থাকে। বা এই যে বুলিং ইত্যাদি হচ্ছে, এটার ফলে কি হয় যে আমি যখন কোনো একটা, আমি বলছি মানে আমরা যে কোনো ওই কারোর ক্ষেত্রেই বিষয়টা আহ, উপযুক্ত হতে পারে, যে কেউ হয়তো আমাকে একটা খারাপ কথা কিছু বললো এবং আমার খারাপ লাগলো, এবং সেই খারাপ লাগাটার পরে কি হলো হয়, সাধারণত কি হয় যে আমি সেটাকে অ্যাকসেপ্ট করলাম না, এবার সেটা নিয়ে আমি আর একটা কমেন্ট করলাম, সেটার উপর আরেকটা কেউ কমেন্ট করলো, এইভাবে জিনিসটা আহ, একটা আর্গুমেন্টের দিকে চলে যায়। ঠিক আছে, এবং এই একেবারেই তাই। জিনিসটা বিভিন্ন আকারে বিভিন্ন ফর্মে হতেই থাকে। ঠিক আছে, আমি একটা কিছু হয়তো প্রেজেন্ট করছি, যে আমি বলছি যে আমার এইটা আইডিয়া, তো আমাকে বলা হলো না না একদম বাজে হয়েছে, বিচ্ছিরি হয়েছে। ঠিক আছে, তো আমি সেটা নিয়ে খারাপ লাগলো, হ্যাঁ আমি এটা নিয়ে কিছু কাজ করতে পারলাম না।
ছোট্ট একটা উদাহরণ দিলাম। তো এবং এই, এই বলাটা অনেক সময় সর্বসমক্ষে হচ্ছে, হ্যাঁ, হয়তো সেখানে আরো লোকজন প্রেজেন্ট, মানে ওয়ান টু ওয়ানে নয়। কারেক্ট। তো আমার যে খারাপ লাগলো, আমার যে খারাপ লাগা, এই জায়গাটাকে বোঝা, সেটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এখানে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দেব, এবং এই এক্সাম্পলটার জন্য এটা একটা ছোট্ট রিসোর্স লাগবে। সেই রিসোর্সটা মানে একটা বেসিক্যালি ইমেজ বা একটা ডকুমেন্ট লাগবে। তো যারা আমাদের আলোচনাটা শুনছেন তাদের জন্য বলি যে এটা আমরা এপিসোড ডেসক্রিপশনে আমরা এই লিঙ্কটা দিয়ে দেবো, বা আপনারা চাইলে বিষয়টা নিয়ে সার্চ করে দেখতে পারেন। এটার নাম হচ্ছে দ্য ফিলিং হুইল। এটা ডিজাইন করেছেন গ্লোরিয়া উইলকক্স নামে একজন। এবং এই ফিলিং হুইল বিষয়টা বিভিন্ন জায়গায়, আহ, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ফিলিং হুইল জিনিসটা ডিজাইন করেছেন। ঠিক আছে, তো এটা কিছুই না, এটা একটা ভিজুয়াল একটা ডায়াগ্রাম। সেটা আমাদের বলছে যে আমাদের প্রত্যেক কোনো মুহূর্তে আমাদের খারাপ লাগাটা কি কি ধরনের ইমোশন হতে পারে। তো যখন আমাদের খারাপ লাগলো, তখন আমরা সেই চার্টটা যদি একটু ফলো করার চেষ্টা করি, তাহলে আমি বুঝবো যে আচ্ছা, এই কথাটা শুনলাম, এটা আমার খারাপ লাগলো, এটা এই ইমোশনটাকে ট্রিগার করছে। এবং ইমোশনটা ট্রিগার হলো, তারপরে আমি যদি কোনো রিয়াকশন না দিই, ঠিক আছে, তাহলে কি হবে? সেক্ষেত্রে অর্থাৎ আমি ইমোশনের শিকার হলাম না। আমাকে কেউ হ্যারাস করার চেষ্টা করলো, আমাকে কেউ বুলিং করার চেষ্টা করলো, আমার হয়তো খারাপ লাগলো, কিন্তু আমি এখানে কোনোভাবে রিয়্যাক্ট করলাম না। মানে আমি বিষয়টা ইগনোর করে বেরিয়ে গেলাম। বিষয়টাকে ইগনোর করে, ইগনোর করলাম মানে আমি আমার ইমোশনটাকে বোঝার চেষ্টা করলাম যে আমি কি ফিল করছি এই মুহূর্তে, এবং সেটা কেন ফিল করছি। ঠিক আছে, এবং তারপরে সেটা বুঝে আমি সেই পুরো বিষয়টার উপর একটা কমেন্ট করলাম। তো আমাদের এই ইমোশনাল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে দুটো টার্ম খুব ইউজ হয়, একটা হচ্ছে রিয়্যাক্ট আর একটা হচ্ছে রেসপন্স। অর্থাৎ আমি রিয়্যাক্ট করলাম না, আমি একটা রেসপন্স করলাম। ঠিক আছে, খুব সুন্দর একটা উদাহরণ আমি আমার ব্যক্তিগত জীবন থেকে আমি দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, হ্যাঁ, প্লিজ। সেটা হচ্ছে যে আহ, আমার একটা ইংরাজি পডকাস্ট রয়েছে, এবং সেখানে আমি দেশ বিদেশের বিভিন্ন মানুষের সাথে গল্প আড্ডা করি। এবং তার মধ্যে একটা খুব ফেভারিট সেকশন হলো ফেল উইথ মি। তো যেখানে আমরা আমাদের মানুষের ফেলিয়ার জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করি। আমি বেশ কয়েকটা এপিসোড ফলো করেছি, শুনেছি। থ্যাংক ইউ। তো আমি যখন এই এপিসোডগুলো শুরু করেছি, তখন আমাকে একজন আহ, বললেন যে, খুব ব্রুটালি, যে তুমি এটা কি করছো, এটা তো কিছুই বোঝা যাচ্ছে না, তোমার গলার আওয়াজটাও শুনে ভালো লাগছে না, তোমার ভিডিওতে কোনো ভিডিও বা অডিওতে কোনো সাবটাইটেল আসছে না, কোনো ক্যাপশন নেই, তোমার যে উম, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথাও কোথাও ব্যবহার হচ্ছে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ডিস্ট্রাক্টিং, খুবই বাজে একটা পডকাস্ট হচ্ছে। তো আমি প্রথমে শুনলাম, আমার খুবই খারাপ লাগলো, কারণ আমি আমার অনেক ভালো স্বাভাবিক। লাগার জায়গা থেকে এই পডকাস্ট বিষয়টা করছি। তখন আমি ওনাকে বললাম যে আপনি যে আমার পডকাস্টটা শুনেছেন এবং একটা মতামত দিয়েছেন, সেই জন্য অনেক ধন্যবাদ। আহ, দেখবো, আমি চেষ্টা করব যদি আমি ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারি। এবং এই ঘটনার প্রায় 3-4 মাস কেটে যাওয়ার পর, যিনি এই কমেন্টটি করেছিলেন তিনি আবার আমার কাছে ফেরত আসেন, এসে বলেন যে ওই সময় আমি খুব ভালো একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম না, আমি খুব ডিস্টার্ব ছিলাম, সেই জন্য আমি এরকম একটা কমেন্ট করেছিলাম। তুমি যে এই পুরো বিষয়টা শুনলে এবং যেভাবে তুমি আমার সাথে কথা বলেছো, তাতে আমি খুব ভালো ফিল করছি এখন, এবং আমার তোমাকে জানানোর ছিল যে আমার তোমাকে সরি বলার ছিল। এবং এই পুরো বিষয়টার মধ্যে একটা 4-5 মাসের মোটামুটি একটা পিরিয়ড ছিল। তো তখন আমি আবার তাকে একই কথা বললাম যে থ্যাংক ইউ। এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স, এই যে কথাটা, মানে এটা আজকের দিনে এটা একটা ওয়েস্টার্ন ফিলোসফিতে বা বলা যেতে পারে যে এটা একটা আমেরিকান একটা টার্ম আর কি, যেটা আজকের দিনে কয়েন করা হচ্ছে। কিন্তু এই যে বিষয়টা, এটা কিন্তু অনেক দিন ধরেই আমরা জানতাম। যেমন হচ্ছে যে একটা আহ, সুখে সু দুঃখে সনুদ্বিগ্ন মনা, এরকম একটা
পুরোনো দিন একটা কথা হ্যাঁ, হ্যাঁ। আছে না, যে সুখ দুঃখে একই অবিচল অবস্থা, সেই জিনিসটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। তো যারা আর কি এই গ্লোরিয়া উইলকক্সের ফিলিং হুইলটা যদি আপনারা একটু গুগল করে দেখেন, বা আমাদের এপিসোড ডিসক্রিপশন থেকে যদি লিঙ্কটা ফলো করে দেখেন, তাহলে আপনারা বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। বেশ মোটামুটি একটা ওভারভিউ পেলাম। তো আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে ইকিউ এর সাথে আইকিউ এর কি কোনো সরাসরি সম্পর্ক আছে? ইকিউ আর আইকিউ কি রিলেটেড কোনোভাবে? ইকিউ আইকিউ একেবারেই রিলেটেড নয়, এবং আজকের দিনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আইকিউ এর চেয়েও ইকিউ বিষয়টা অনেক জরুরি হয়ে যাচ্ছে। কারণ আজকের দিনে স্কিল জিনিসটা একটা বিষয়। কারণ আগে, আজ থেকে 30-40 বছর আগে যে প্রফেশনগুলো ছিল, আমি একটু আজকে ইন্টারাপ্ট কিন্তু, করছি। হ্যাঁ, সেটা হচ্ছে তুমি বলছো আজকের দিনে ইকিউ অনেক বেশি জরুরি বিষয়, হ্যাঁ, কথাটা আমাকে খুব স্ট্রাইক করলো যে স্কিল বিল্ডিং নিয়ে তুমি বলছো তো। হ্যাঁ, আমরা তো বড় বড় আইকিউটার উপরেই ফোকাস করে এসেছি, সেখানে ঠিক। ইকিউটা কিভাবে বেশি জরুরি হয়ে গেল যদি ইকিউটা বুঝিয়ে দাও। প্রচন্ড প্রচন্ড ভাবে জরুরি হয়ে গেল, ঠিক আছে। তার কারণটা আমি আহ, বলছি যে একটা আহ, আমি একটা অন্য দিকে একটুখানি আলোচনাটাকে নিয়ে যেতে চাইছি। সেটা হচ্ছে যে আমরা সাধারণভাবে দেখি যে একটা উইকেন্ড কনসেপ্ট আমাদের মধ্যে আছে, যে সারা সপ্তাহ প্রচুর খাটলাম, প্রচুর পরিশ্রম করলাম, তারপরে গিয়ে আমাকে দুদিন কি ল্যাগ। মনে হয় যে উইকেন্ডে গিয়ে আমাকে সেলিব্রেট করতে হবে বা পার্টি করতে হবে। সেই পার্টি করার জায়গাটা কিরকম? পার্টি মানে এই যে সেলিব্রেশন, এই জায়গাটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। তো কারোর মনে হলো যে ঠিক আছে আমি একটু ড্রিঙ্ক করলাম, কারোর মনে হলো যে ঠিক আছে আমি আজকে আহ, খুব চাপ গেছে কাজের মধ্যে, আমি গিয়ে দুটো সিগারেট খেলাম। কেউ ভাবছে যে আমি হয়তো ঘুমিয়েই পুরো জিনিসটাকে ঠিক করে দিলাম। কেউ ভাবলো যে আমি আজকে ওটিটিতে কোনো একটা সিরিজ বিঞ্জ করব, সেটা দিয়ে কাটিয়ে দিলাম, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো আমরা করি, ঠিক আছে, এই কাজগুলো বেসিক্যালি এটাকে বলা যেতে পারে টু সাম এক্সটেন্ট কোপিং। অর্থাৎ একটা দাঁড়িপাল্লার মতো, যে আমার কাজটা বেশি হচ্ছে, আমার খুব খারাপ লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে, এটাকে আমি একটা অন্য কিছু দিয়ে আমি জিনিসটাকে কোপ করছি, ঠিক আছে। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে কোপিং। এবার যার কাছে ইমোশনাল ইন্টেলিজেন্স যিনি বিল্ড করেছেন, তার কাছে সেই সপ্তাহটা ভালো গেছে বা সেই সপ্তাহটা খারাপ গেছে, বা কেউ অ্যাটাক করেছে বা কেউ করেনি, কেউ হ্যারাস করেছে বা কেউ করেনি, পুরো বিষয়টাকেই তিনি খুব সমানভাবে নেবেন। সেক্ষেত্রে কি হবে, যে এই মানে যে, আলাদা করে তার মানে এটাই তার কোপিং মেকানিজম তৈরি হয়ে গেছে, মানে আলাদা করে কোনো কারেক্ট, এক্সটার্নাল জিনিসের সাহায্য লাগছে না। না, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটু একটু বলি যে এই কেন আমি কোপিং, বা এই যে একটা উদাহরণটা আমি দিলাম, এটা কেন দিলাম, ঠিক আছে। তো আমি কিছুদিন আগে আহ, একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করি, সেটা হচ্ছে অ্যাঙ্গার অ্যান্ড অ্যাংজাইটি ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো মেলবোর্ন শহরেই একটা ওয়ার্কশপ ছিল। ওয়ার্কশপটা যিনি প্রেজেন্ট করেছিলেন, এটা একটা মোটামুটি হাফ ডের একটা ওয়ার্কশপ ছিল। তার নাম হচ্ছে এভা অ্যাংভার্ট, একজন সুইডিশ মহিলা। তিনি বেসিক্যালি আমেরিকান, তো এখানে মেলবোর্নে ছুটিতে এসেছিলেন, তখন তিনি একটা এরকম একটা ওয়ার্কশপ করেন। এবং তিনি আমার পডকাস্টে আরেকজন গেস্ট ছিলেন, তার বন্ধু। তো সেই হিসেবে আমি একটা রেফারেন্স পাই, এবং আমার মনে হয় গিয়ে আর কি জিনিসটা অ্যাটেন্ড করি। তো এই তখন এই ওয়ার্কশপটার পরে আমি কতগুলো খুব ক্রুশিয়াল জিনিস আমি বুঝতে পারি। সেটা হচ্ছে যে আমাদের মনের মধ্যে কিছু নিউরাল পাথ হয়ে আছে আমাদের ব্রেনের মধ্যে, ঠিক আছে। অর্থাৎ আমার যখন কোনো একটা জিনিস খারাপ লাগলো, ঠিক আছে, আমাকে হয়তো কেউ একটা কোনো কথা, খারাপ কথা বলেছে, এবং সেই কথাটা আজকের না, সেটা হয়তো আজ থেকে 10 বছর আগে বলেছে, বা আমাকে ছোটবেলায় বলেছে, কলেজে থাকতে বলেছে, কেউ হয়তো বলেছে যে তুমি একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তোমার দ্বারা কিচ্ছু হবে না, ঠিক আছে, তোমার কোনো বুদ্ধিশুদ্ধি নেই, তোমার দ্বারা এই কাজটা করা যাবে না, ধরা যাক এরকম একটা কথা বলেছে। সেই কথাটা আমার মনের মধ্যে রয়ে গেছে, ঠিক আছে। এই যে একটা রাগ হলো, তো অর্থাৎ কি আমি সেই মুহূর্তে আমি আমার ইমোশনটাকে বুঝিনি, অর্থাৎ আমার রাগ হলো।
যখন রাগ হচ্ছে, হ্যাঁ, বা অভিমান হচ্ছে বা যে কোনো অন্য ইমোশন হচ্ছে, তখন কি হয়, আমাদের ব্রেনের মধ্যে কিছুটা অংশ একটা ফ্রস্ট বাইটের মতো হয়ে যায়। বা আমাদের ফ্রস্ট বাইট, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি যে অর্থাৎ মানে হয়তো কোনো একটা জায়গায় একটা ট্রমার মতো হয়ে যায় বা একটা কালশিটে পড়ার মতো একটা জিনিস হয়ে গেল। তখন ব্রেন কি করে, এই যে জায়গাটা তৈরি হয়েছে এটার এগেনস্টে বাইরে একটা প্রোটেকশন মেকানিজম তৈরি করে। অর্থাৎ কেউ আরেকজন এলো, যে এমন একটা কথা বলছে যেটা শুনে আমার ব্রেনের মনে হচ্ছে যে এটা হয়তো, যে আমি যে অংশটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছি সেই দিকে যাচ্ছে। তো আমার যাতে সেই মানে সেম কেউ ফিলিং, সান্ত্বনা দিচ্ছে সেরকম ব্যাপার। এটাকে প্রোটেকশন বলা, যে বললে বেটার হয়, যে আমার একটা এরকম একটা ট্রমা আছে, এই ট্রমাটাকে আমি, এটাকে আমি প্রোটেক্ট করে রেখেছি আমার ব্রেনের মধ্যে। তখন যেই কেউ ওইটার কাছাকাছি যাচ্ছে, তখন কি হচ্ছে, আমি ব্রেন থেকে একটা রিজেক্ট করছি। ঠিক আছে, সেই জিনিসটাই হচ্ছে অ্যাঙ্গার, সেটাই হচ্ছে অ্যাংজাইটি, সেটাই স্যাডনেস, ডিপ্রেশন, বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের ক্ষেত্রে এই বহিঃপ্রকাশটা বিভিন্ন রকম। কিন্তু এসেনশিয়ালি কি হচ্ছে, যে আমাদের মধ্যে কোথাও একটা খারাপ লাগা আছে, এবং খারাপ লাগাটাকে আমি দানা বেঁধে রেখে দিয়েছি। ঠিক আছে, সেই জিনিসটা আমাকে ভীষণভাবে হার্ট করছে। অর্থাৎ সেই পাথটা যাতে আবার ফলো না হয়, সেই জন্য ব্রেন একটা রিজেকশন করছে। এবং এই যে রিজেকশনটা করছে, তখন কি করে, ব্রেন একটা সেট অফ হরমোন রিলিজ করে। এই হরমোনটা কিরকম হয়ে যায়, এটা একটা ককটেলের মতো। অর্থাৎ আমরা যখন কোনো একটা ড্রিঙ্কস বা কিছুতে যেমন আসক্ত হয়ে পড়তে পারি কোনো অন্য কোনো বিষয়, তো আমরা সেই জিনিসটায় হচ্ছে কি, যে আমাদের ব্রেন একটা ককটেল অফ ইমোশন রিলিজ করছে, যেটাতে আমরা আসক্ত হয়ে পড়ছি। তাহলে কিন্তু আমরা কি হলো, যে আমাদের যে খারাপ লাগাটা সেটা রয়ে গেছে, সেই খারাপ লাগাটাকে প্রোটেক্ট করার জন্য ব্রেন রেগে যাচ্ছে বা রেসপন্স করছে, রিয়্যাক্ট করছে। ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা কি বলেছিলাম, যে রিয়্যাক্ট এবং রেসপন্স, এই দুটো টার্মকে খুব ভালোভাবে বুঝতে হবে। এবার যে হুম। মুহূর্তে আমি ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যাপারটা বুঝলাম, তখন আমি রিয়্যাক্ট না করে আমি একটা রেসপন্স দিলাম। অর্থাৎ পয়েন্ট এ টু বির মধ্যে একটা পাথ এ ছিল, যে পাথ পয়েন্ট এ টু বির মধ্যে একটা পাথ এ বি একটা লাইন ছিল, যে লাইনটার মধ্যে আমার কোনো না কোনোভাবে একটা ডিসকমফর্ট লুকিয়ে আছে। এবার এ বির মধ্যে আমি যদি একটা অন্য পাথ দিই, এ ড্যাশ বি ড্যাশ, সে ফর এক্সাম্পল, যেটার মধ্যে কোনো খারাপ লাগা নেই, যেটার মধ্যে একটা জেনেরিক একটা রেসপন্স আছে, তাহলে ব্রেন কি করে, যে এ বি পাথটার বদলে এ ড্যাশ বি ড্যাশ পাথটা নেওয়া শুরু করবে। এবং যত আমরা এরকম ভাবে অল্টারনেট মেকানিজম দিতে থাকবো, তত আমাদের যে পুরনো যে হার্ট বা যে যন্ত্রণা বা যে ফ্রস্ট বাইট বা যে ইমোশনাল ট্রমা, যে জিনিসটা লুকিয়ে ছিল, সেটা আস্তে 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 ডিসলভ করে যাবে। তখন তো আমার এই মনে, যে তুমি হ্যাঁ, বললে, হ্যাঁ, আহ, এই তুমি যেটা বললে অল্টারনেট মেকানিজম যেটা বলছো আর হুম। কি, এটা কি মানে চর্চা করে নিয়েকেই তৈরি করতে হবে সেটাই বিষয়? এই জিনিসটা চর্চা করে অবশ্যই নিজেকে তৈরি করতে হবে। এবং এর অনেক রকম থাম্ব রুল আছে, যেটা, তার মধ্যে একটা টেকনিক আমি যেটা বললাম সেটা হচ্ছে যে ইমোশনাল ইন্টেলিজেন্সের চার্ট ব্যাপারটাকে বোঝা, যে আমাদের একটা কোনো কারণে খারাপ লাগছে, সেই খারাপ লাগাটাকে বোঝা, যে এটার পিছনে কেন খারাপ লাগছে। এবং সেটা, মানে বেসিক্যালি ইন্ট্রোস্পেক্ট করে আর কি, রুট কজটা তুমি বলছো, মানে একদম হ্যাঁ, কারণটায় ঢোকার। আচ্ছা। কারণটায় ঢোকা। অর্থাৎ আমাদের প্রথমেই যে রিয়্যাক্ট সাইকেলটা ছিল, সেই রিয়্যাক্ট সাইকেলটাকে ইন্টারাপ্ট করা, করে একটা রেসপন্স দেওয়া। আস্তে 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 যখন রেসপন্সটা একটা অন্য অল্টারনেটিভ পাথ তৈরি করবে, তখন আগের যে পাথটা ছিল, যেখানে আমাদের যন্ত্রণা বিষয়টা ছিল, সেইটাকে আস্তে আস্তে ডিসলভ করে ফেলা সম্ভব হবে। এই এই যে যখন আমি এই পুরো ওয়ার্কশপটা থেকে যখন আমি এই ব্যাপারটা বুঝি, তারপর থেকে আমি রিয়েলাইজ করি যে আমি যে কোনো সময় যখনই কোনো না কোনো ভাবে রিয়্যাক্ট করেছি, এটা ভিতরে আমাদের কোনো একটা কনসেপ্টের সাথে, কোনো না কোনো খারাপ লাগার সাথে যুক্ত। আজকের দিনে, এবং এই এই একই, এটা যখন আমি একজনের কাছে শুনেছি এরকম নয়, এই একই বিষয়টা নিয়ে আমি কিন্তু বিভিন্ন আহ, যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত, তাদের কাছে আমি এই একই প্রশ্নটা বারবার করেছি। এবং সবার কাছ থেকে যে জিনিসটা জানি, সেটা হচ্ছে যে আমাদের মনের মধ্যে
আর একটা আমাদের একটা সত্তা আছে যেটাকে বলা হয় সর্ট অফ ইনার চাইল্ড। তো এই ইনার চাইল্ডের কাছে এরকম কোনো কোনো বিষয় খারাপ লাগা এরকম দানা বেঁধে আছে। এই খারাপ লাগাগুলোকে যদি আমরা সলভ করে ফেলতে পারি, তাহলে আস্তে 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 আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটা বিল্ড হবে। এবং এটাই মেন লক্ষ্য হচ্ছে মেডিটেশন বা মাইন্ডফুলনেস, এই পুরো অ্যাসপেক্টের ওপর। আমি যদি আমার নেগেটিভ ইমোশনটাকে যদি আমি আটকে দিতে পারি, যদি এটাকে কোনোভাবে রিয়্যাক্ট না করি, এবং এই যে রিয়্যাক্টটা করি তার কারণটা হচ্ছে যে ব্রেন একটা ককটেল প্রডিউস করে যেটাতে আমরা আসক্ত হয়ে যাই। এবং যদি আমরা সেই ককটেলের স্বাদটাকে যদি ভুলতে পারি, তাহলে আমরা দেখব যে জীবনে সবকিছুই খুবই সুন্দর। তখন মনে হবে যে আমার সুখ হোক বা দুঃখ, কোনোটাতেই আমার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। খুব ইন্টারেস্টিং ভাবে বোঝালে আমাদের বিষয়টা। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে আজকের এই প্রফেশনাল ওয়ার্ল্ডের সাথে, মানে আমাদের যে পেশায় আমরা আছি, যে যার যার মতো বিভিন্ন রকম ভাবে পেশায় যুক্ত মানুষরা আশা করি শুনছেন, তো আজকের প্রফেশনাল ওয়ার্ল্ডের সাথে এই ইকিউ বিষয়টা কিভাবে যুক্ত? হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। এবং আমি প্রথমে বলতে চেয়েছিলাম যে ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়টা কি, এবং প্রফেশনাল ব্যাপারটাকে আমি এই কারণে নিয়ে এসেছি যে যারা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে বলেন তারা নট নেসেসারিলি তারা আমাদের এই কর্পোরেট সেক্টরের সাথে যুক্ত, তাই না? তো না, বেশিরভাগই হয়তো নয়, সেরকম বেশিরভাগই মানুষই নয়। বলে। তাহলে এই যে কনসেপ্টগুলো আমরা থিওরিটিক্যালি শুনলাম এতক্ষণ, বা আমরা যে যিনি যারা এই পডকাস্টটা শুনছেন তারা অবশ্যই রিসার্চও করতে পারেন। তাহলে এটা আমাদের যে কর্পোরেট সেক্টরের কথা আমরা বলছি, প্রাইভেট সেক্টরের কথা আমরা যে বলছি, সেখানে কিভাবে এফেক্ট করছে আমাদের, ঠিক আছে? এটা আমি আহ, সবাইকে আহ, এটা আমি জেনারেলাইজ করব না, আমি এখানে আমার অভিজ্ঞতা দিয়ে বলার চেষ্টা করছি, ঠিক আছে? তো ইমোশনাল ইন্টেলিজেন্সটা যখন আমাদের মধ্যে থাকে না, তখন কি হয় এখানে? আচ্ছা, এখানে একটু ছোট্ট করে আমি একটা কথা আমি বলবো। আপনারা যে কেউ যদি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশুনো করেন, এটার মধ্যে দেখানো হয় যে পাঁচটা পিলার আছে, ঠিক আছে? তো একটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, একটা হচ্ছে সেলফ রেগুলেশন। আমরা যে আলোচনাটা আজকে করেছি অনেকটাই সেলফ রেগুলেশন এই জায়গাটার মধ্যে বলেছি। মোটিভেশন, মোটিভেশন ও কিছুটা আমরা বলেছি যে আমরা একটা নিউরাল পাথরের পরিবর্তে যদি একটা অন্য পাথ দেখি, সেটাই হচ্ছে আমাদের মোটিভেশন। আর একটা হচ্ছে এমপ্যাথি, আর একটা হচ্ছে সোশ্যাল স্কিল, ঠিক আছে? তো এই যে আহ, এবার আমি এটাকে আবার কর্পোরেট আচ্ছা, সেক্টর, সোশ্যাল স্কিল বিষয়টাও এর আওতায় পড়ছে, এর মধ্যে সোশ্যাল পড়ছে? স্কিল বিষয়টাও এর আওতার মধ্যেই পড়ছে, ঠিক আছে? তো এই যে আমরা এটাকে প্রফেশনাল সেক্টরে নিয়ে যাচ্ছি, এবং এটাকে আমি খুব সুন্দর দুটো তিনটে উদাহরণ আমি একটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আমাদের একজন প্রজেক্ট ম্যানেজার ছিলেন, ঠিক আছে? আমি নাম করছি না অফকোর্স, প্রাইভেসির স্বার্থে। তো আমি যখন খুবই জুনিয়র ডেভেলপার ছিলাম, তো তখন তিনি আমাদের সন্ধেবেলায় 6টা 6:30টার সময় উনি ফোন করতেন, ঠিক আছে? মোটামুটি একটা মোটামুটি একটা কাজের দিনটা শেষ হয়ে যাওয়ার পর তিনি ফোনটা করতেন, করে বলতেন যে, আমাকে বলতেন, অবলো তোর দ্বারা হবে না, তোর বেসিক্যালি বুদ্ধিটা নেই না, তুই বুদ্ধি না থাকলে তুই কোডটা কি করে করবি? তো তখন আমার মনে হলো, আমাকে এরকম বলছে, এই আমার বুদ্ধি শুদ্ধি নেই, বলছে তোর দ্বারা এই কোডটা হবে না। তখন আমি আবার 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এক্সট্রা অফিসে থেকে কোনোভাবে কাজটাকে করার চেষ্টা করতাম, মানে ঠিক আছে? স্ট্রেস করে পুশ করে যেভাবে প্রচন্ড হোক ভাবে কাজটা নামায়। পুশ করে, কখনো উইকেন্ডে কাজ করছি, কখনো রাত্রেবেলায় কাজ করছি, এই করছি, ঠিক আছে? তো এইভাবে আমি কাজটা করতাম। এটা গেল একটা উদাহরণ। দ্বিতীয় মানে উদাহরণটা এটা বলবো, কি উনি ওয়ান টু ওয়ান বলতেন নাকি না, মানে লোকজন কখনো ওয়ান সামনে? টু ওয়ান বলতেন, কখনো অন্যদের সামনে বলতেন, বিভিন্ন ভাবে বলতেন, ঠিক আছে? দ্বিতীয় আরেকজন প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে আসি। তিনি, এটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার ঘটনা। তো উনি বলতেন যে, এই তোমাকে আমার ছেলে মেয়েদের সামলাতে হবে, ওদের এখন স্কুলের ছুটি থাকছে, তুমি আজকে আমার স্ত্রী নেই, তুমি এসে একটু বাড়িতে রান্না করে দিয়ে যাবে, ঠিক আছে? তো এরকম এরকম ব্যাপারটা হয়েছে, এরকম ঠিক আছে?
কাছাকাছি অভিজ্ঞতা আমারও হয়েছে, একদম এরকম না, বাট কাছাকাছি, হ্যাঁ। যাই হোক, আহ, তুমি বলো। তারপর কখনো আরেকজন প্রজেক্ট ম্যানেজার ছিলেন, তিনি বলতেন যে এই এটা আমার আহ, ভাগ্নে বা ভাইপোর এরা স্কুল বা কলেজের অ্যাসাইনমেন্ট এরা করে দাও। তো আমি অ্যাসাইনমেন্ট করতে বসে যাচ্ছি, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে কি হয়, ইমোশনাল ইন্টেলিজেন্সটা না থাকলে কি হয় যে তার একটা পিলার আমি যে বললাম যে সেলফ অ্যাওয়ারনেস। তো কি হয় যে সেলফ অ্যাওয়ারনেস বা বাউন্ডারি ম্যানেজমেন্ট এই জিনিসটা তৈরি হয় না। অর্থাৎ আমি যে একজন এমপ্লয়ি, আমার যে কাজের একটা সীমিত একটা জায়গা আছে, এইটা আমার ডিউটি, সেই ডিউটিটা আমি করলাম, এটাই যথেষ্ট। এর বাইরে আমার কিছু করার কিন্তু প্রয়োজন নেই। কিন্তু আমাদের মনের মধ্যে থাকে কি বিভিন্ন ধরনের ইনসিকিউরিটি থাকতে পারে, এবং অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে সেলফ অ্যাওয়ারনেস না থাকলে তখন মানে আমি কি বা আমার দায়িত্ব কি এবং আমার ক্ষমতা কতটুকু, এই বোঝার যদি সীমানাটা খুব ভালোভাবে তৈরি না হয়, তখন আমি কি হয়। তোমাকে একটু হ্যাঁ, ইন্টারাপ্ট করছি। এই হ্যাঁ, তুমি যে পরিস্থিতিটা বললে, আমার ধারণা যারা শুনছেন তাদের মধ্যে যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন তারা প্রায় অনেকেই এই ধরনের কিছু না কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন। তো এই ধরনের জায়গায় আমি নিজেও গেছি, যেখানে আমাকে বলা হয়েছে ছেলেকে নিয়ে একটু শিখিয়ে পড়িয়ে টড়িয়ে আসো, এই ধরনের ব্যাপার যেগুলো আমার কাজের মধ্যে একেবারেই পড়ছে না। বা সন্ধ্যাবেলা বা লেট নাইটে কল টল করে নানা রকম ভাবে কথা বলা। তো এরকম পরিস্থিতিটা কিভাবে সামলাবো তুমি, মানে সেটাও একটু কভার করো। সেটা অবশ্যই আমি এই আলোচনার মধ্যেই জিনিসটাকে আমি কভার করব। তো কি হয় যে আমাদের সেলফ অ্যাওয়ারনেস বা নিজের সম্পর্কে একটা সম্যক ধারণা না থাকলে যে আমি কি কাজ করছি এবং আমার কি দায়িত্ব, সেটা কি আমি পালন করেছি, এই বিষয়টা যদি পরিষ্কার থাকে নিজের কাছে, ঠিক আছে, তখন কি হয় যে এটা একটা আমরা একটা অন্যভাবে হ্যান্ডেল করতে পারি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কি হয় যে এই কনসেপ্টগুলো নিজের কাছেই ক্লিয়ার থাকে না। নিজের কাছে ক্লিয়ার না থাকলে কি হয়, তখন আমাদের মনে হয় যে আমার অ্যাওয়্যার মানে আমার যে সেলফ ওয়ার্থ, ঠিক আছে, মানে আমার ভ্যালু, এটা আমার বসের উপর ডিপেন্ড করে বা অনেক ক্ষেত্রে অন্যদের উপর ডিপেন্ড করে। যে আমি একটা কথা বলছি বা আমি একটা কাজ করছি, এর গ্রহণযোগ্যতা বাইরের কেউ কিছু বললো তার উপর নির্ভর করে। সেলফ অ্যাওয়ারনেস না থাকলে সেই জিনিসটা মনে হয় যে আমি এটা প্রেজেন্ট করলাম, কেউ একটা কথা বলে দিল, সে বললো এটা ভালো হয়নি, তো তখন মনে হবে যে আমার প্রেজেন্টেশনটাই হয়তো ভালো নয়, ঠিক আছে। তো ইমোশনাল ইন্টেলিজেন্স না থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে মনে হয় যে আমাদের যে সেলফ ওয়ার্থ আমাদের, সেইটা একটা এক্সটার্নাল ভ্যালিডেশনের উপর নির্ভর করছে, বা এক্স্যাক্টলি। আমি যদি এই কাজটা করি তবে হয়তো আমি আমার ম্যানেজারের কাছে একটা ভালো জায়গায় থাকবো, ঠিক আছে। তো বা আমার কলিগদের সাথে কোনো একটা জায়গায় একটা একটা ভালো জায়গায় থাকবো, ঠিক আছে। আমি যে একটা কলিগকে হেল্প করে দিই, ও পারছে না, আমি সেই কাজটা করে দিই, তাহলে হয়তো আমি একটা ভালো জায়গায় থাকবো। তো এই যে একটা অ্যাকসেপ্টেন্স, নিড ফর অ্যাকসেপ্টেন্স, এই জিনিসটা চলে আসে, ঠিক আছে। এই ফলে কি হয় যে আমাদের সেলফ অ্যাওয়ারনেস থাকলে কি হয়, একটা বাউন্ডারি তৈরি হয়, ঠিক আছে। বাউন্ডারিটা আমি খুব একটা সুন্দর উদাহরণ দিয়ে আমি বলছি, ঠিক আছে। ধরা যাক যে তুই বসে আছিস, ঠিক আছে, তুই আমাকে চিনিস না, ঠিক আছে। আমি তুই একটা রেস্টুরেন্টে, ধরা যাক যে তুই তোর ফ্যামিলির সাথে বসে আছিস, ঠিক আছে, তোরা দুজনে খুব ভালোভাবে কথা বলছিস। এবার ধরা যাক আমি একটা ফোনে কথা বলছি, একটু দূরে রয়েছি, ঠিক আছে। সেটা তুই শুনতে পাচ্ছিস কিন্তু পরিষ্কার বুঝতে পারছিস না। আমি কথা বলতে বলতে আর একটু এগিয়ে আসলাম, তখন তোর একটা অস্বস্তি লাগছে যে হ্যাঁ কি জোরে জোরে কথা বলছে, ঠিক আছে। এবার আমি ফর এক্সাম্পল এতটাই কাছে এসে গেলাম, ঠিক আছে, তো তোর ফ্যামিলির কারোর কাছে আমি একদম কাঁধের উপর হাত রেখে আমি যদি কথাটা বলতে যাই, তখন তুই কি বলবি? চলে যান এখান থেকে, ঠিক আছে, বা হ্যাঁ, হ্যাঁ, একটু নিশ্চয়ই। ভদ্রভাবে যান। কেন? তার কারণটা হচ্ছে যে আমি তোর বাউন্ডারির মধ্যে চলে এসেছি, ঠিক আছে। কেন এই এই জিনিসটা কিক অফ করলো না, আমি এতটা কাছে চলে এসেছি, তখন তোর মনে হচ্ছে না এবার একে স্টপ করতেই হবে। কিন্তু এইটা তো অনেক আগেই স্টপ করে দেওয়া উচিত ছিল। যখন আমি জোরে কথা বলছি তখনই বলা উচিত ছিল এটা একটা পাবলিক প্লেস, হ্যাঁ, এখানে সবাই সবার একটা ফ্যামিলিকে নিয়ে রয়েছে, আপনি একটু আস্তে কথা বলুন, ঠিক আছে, এটা মানে বললে। বাউন্ডারিটা
বুঝতে হবে, রিডিফাইন করতে হবে। আমি কারেক্ট, যতটুকু বুঝছি তুমি এটাই বলার চেষ্টা এটাই করছো। বলার চেষ্টা করছি। বাউন্ডারিটা বুঝতে হবে, এবং বাউন্ডারির সাথে কিন্তু নিজের ভ্যালু বা এটার সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই, যে আমি যদি একটা ভালো বাউন্ডারি, একটা হেলদি বাউন্ডারি মেনটেন করি, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু খারাপ কিছু নয়। ঠিক আছে, আমি কাউকে থামিয়ে দিলাম, ঠিক আছে, আমি বললাম যে দেখুন, এটা আমার কিন্তু কাজের মধ্যে পড়ে না, ঠিক আছে, তাকে ওই জায়গাটাতে স্টপ করে দেওয়া, যে আপনি যখন বাউন্ডারিটা ক্রস করছেন তখন বলে দেওয়া যে না, আপনি এই এই যেটা বলছেন এটা ঠিক বলছেন না। ঠিক আছে, এবং এই যে বিষয়গুলো আমার ক্ষেত্রে অনেক, মানে আমার দীর্ঘ প্রায় 20 বছরের কর্মজীবনে আমিও এই একই ধরনের হ্যারাসমেন্টের বারবার শিকার হয়েছি। এবং যখন এখন আমি এই পিছনে তাকিয়ে দেখি যে সেলফ অ্যাওয়ারনেস বিষয়টা ছিল না বলে আমি এই জিনিসটাকে দিনের পর দিন সহ্য করেছি। ঠিক আছে, এবং দিনের পর দিন সহ্য করতে করতে কি হয় যে এটা আমাদের নেগেটিভলি এফেক্ট করে। ঠিক আছে, তাহলে আমি পয়েন্টটা ব্যাক করে নিয়ে যাচ্ছি যে আমরা যে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস হিসেবে শুরু করেছিলাম, ঠিক আছে, তো আমি কি করছিলাম, আমি বলছি যে আমার খারাপ লাগছে, আমাকে কেউ হার্ট করছে, বা আমার কাজের প্রচুর চাপ, আমি একটা টেনসড হয়ে যাচ্ছি এই পুরো জিনিসটার মধ্যে, এবং আমি সেটাকে অন্য কিছু কোনো না কোনো কোপিং মেকানিজমের মাধ্যমে জিনিসটাকে ডাইলিউট করছি। তা না করে আমি যদি ইমোশনাল ইন্টেলিজেন্স বিল্ড করে নিজেকে খুশি রাখতে পারি, ঠিক আছে, নিজে নিজেকে খুশি রাখতে পারি দুটো দিক থেকে, একটা হচ্ছে যে ফিজিক্যালি নিজেকে খুশি রাখতে পারি, মেন্টালি নিজেকে আনবায়াসড আর নিজেকে স্টেবল রাখতে পারি, তাহলে আমি আমার যে কাজটুকু আমার করার কথা সেটা আমি আরো ভালোভাবে করতে পারবো, এবং আমি আরো অনেক বেশি সফল হতে পারবো। তো আমি যে জিনিসটা বললাম এটা পার্সোনাল লাইফের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, এটা প্রফেশনাল লাইফের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। নিশ্চয়ই। এটা আজকের দিনে কি হচ্ছে যে আহ, যে মডার্ন রিলেশনশিপ ব্যাপারগুলো প্রচন্ড স্ট্রেইনড হয়ে যাচ্ছে, তার কারণটা কি, যে একই ব্যাপার, যে এখানে কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সটা নেই, যে এখানে আমাদের দুজন মানুষ রয়েছে, তাদের মধ্যে একটা রিলেশন, এবং এটা জাস্ট পার্সোনাল রিলেশন বা সোশ্যাল রিলেশন, যে কোনো অ্যাঙ্গেল থেকে হতে পারে, তাদের মধ্যে কমিউনিকেশনটা ঠিক নেই, তাদের মধ্যে বাউন্ডারিটা ঠিক নেই, তাদের মধ্যে ক্ল্যারিটিটা ঠিক নেই, তাদের মধ্যে এমপ্যাথিটা ঠিক নেই, অর্থাৎ বেসিক্যালি ইমোশনাল ইন্টেলিজেন্সটা নেই। এবং এটা যে মুহূর্তে আমরা বিল্ড করতে পারবো, তখন আমার মনে হবে যে আমি ইম্পসিবলকে পসিবল করে ফেলতে পারবো। তখন আমাদের প্রোডাক্টিভিটি, তখন আমাদের মোটিভেশন, এই সমস্ত জিনিসগুলো অনেক অনেক অনেকটা বেড়ে যাবে। বাহ, শুনেই বেশ একটা পজিটিভ ফিলিং আসছে। আচ্ছা, একটু মানে প্রসঙ্গত বলি, মানে অভ্রদা যে 20 বছরের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার কথা বললেন, তো এর মধ্যে কিন্তু বেশ একটা লম্বা সময় উনি আমাদের দেশে যখন ছিলেন, কলকাতাতেই দীর্ঘ সময়টা কাটিয়েছেন, তখন উনি প্রজেক্ট ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। এবং এটা নিয়ে খুব মজার অভিজ্ঞতাগুলোকে নিয়ে একটা খুব সুন্দর সিরিজ আছে অভ্রদারই লেখা, কিভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট করবেন না। বেশ মজার অভিজ্ঞতাগুলোকে নিয়ে যারা পড়তে ইচ্ছুক আমাদের ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন। বা আমরা হয়তো কোনোদিন এই মজার ব্যাপারগুলো নিয়ে একটা ক্যাজুয়াল আড্ডাতেও বসবো, আপনারা যদি শুনতে ইচ্ছুক থাকেন। সেইটা একটু জানিয়ে রাখলাম। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ এখন তুমি তো এটা বলো প্লিজ। নাট্যরূপ আছে তো। হ্যাঁ হ্যাঁ, নাট্যরূপও তো আছে আমাদের। তো সেটাও যারা দেখতে ইন্টারেস্টেড হলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, আমরা অবশ্যই শেয়ার করব। আচ্ছা, এবার আমরা আলোচনায় যদি একটু ফিরি, তো মোটামুটি তুমি যেগুলো বললে বাউন্ডারি রিডিফাইন করা, তো বেশ জিনিসগুলো তো শুনে আমার খুব পজিটিভ লাগছে। তো বার্ন আউট যে ব্যাপারটা আমরা আজকাল খুব শুনি, যে কাজ করতে করতে স্ট্রেসড বা বার্ন আউট হয়ে যাচ্ছে, সেটাও মোটামুটি এখান থেকে আমরা মানে নিজের বাউন্ডারি রিডিফাইন করা বা এই জিনিসগুলো ঠিক মতো ডিফাইন করলে বার্ন আউটটা থেকেও আই গেস আমরা অনেকটাই নিজেকে সামলে নিতে পারবো। হ্যাঁ, বার্ন আউটটা থেকে আমরা অবশ্যই নিজেকে সামলে নিতে পারবো। এখানে আমি একটা এক্সাম্পল দিই। আমার পডকাস্টে একজন গেস্ট আসেন কিছুদিন আগে। তো তিনি আম, ইংল্যান্ডে পুলিশ কর্মচারী ছিলেন, ঠিক আছে, তো পুলিশে, ইংল্যান্ডের পুলিশ? আচ্ছা। হ্যাঁ মানে উনি এখন স্কটল্যান্ড ইয়ার্ডে ছিলেন কিনা সেটা আমি ঠিক বলতে পারবো না, আমি সেটা জিজ্ঞেস করিনি যে এক্স্যাক্টলি কোন পদে ছিলেন। তো পুলিশ হওয়ার জন্যই তিনি পড়াশুনো করেছেন বা স্পোর্টস করেছেন, নিজেকে মোটিভেটেড রেখেছেন, সেখানে জয়েন করেছেন, এবং তারপরে সেখানে প্রমোট হয়েছেন ডিটেকটিভ হিসাবে। তো প্রচুর পরিশ্রম করেছেন, কিন্তু করার পর তার মনে হয়েছে যে এখানে আহ, মানে এই প্রফেশনে এই যে বার্ন আউট বিষয়টাকে সাপোর্ট করা হয় না।
ঠিক আছে, এবং তারপরে তিনি সেই কাজটা ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে তিনি আস্তে আস্তে একটা নিজের একটা অন্য পরিচিতি তৈরি করেছেন। বাহ। সেটা হচ্ছে উনি এখন কোচিং করেন বেসিক্যালি, মানে বার্ন আউট কোচ বা সোম্যাটিক প্র্যাকটিশনার টাইপের। তো সোম্যাটিক প্র্যাকটিস জিনিসটা আমি একটুখানি বলি, হ্যাঁ, আমি এটাই তোমাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। যে সোম্যাটিক প্র্যাকটিসটা কি। এটা মানে আমাদের ভারতীয় মতে যদি আমরা দেখি, তাহলে আমরা যেটা প্রাণায়াম বলি, বলা যেতে পারে যে সোম্যাটিক প্র্যাকটিসও কাছাকাছি একটা বিষয়। ঠিক আছে, তো এখানে এটা বলছে যে আমাদের মাইন্ড আর বডি, এইটাকে আমরা সাধারণত আলাদা করে দেখি। যে অর্থাৎ আমাদের হাতে একটা কোথাও চোট লাগলো, তখন আমরা ভাবি যে ওটা তো জাস্ট হাতে লেগেছে, কিন্তু সেটারও আমাদের মাইন্ডের ওপর একটা এফেক্ট থাকে। বা আমাদের কোনো কারণে খারাপ লাগছে বা এই যে বার্ন আউট হচ্ছে, এটা কিন্তু বডিতেও কোথাও না কোথাও ফিল হচ্ছে। ঠিক আছে, তো এর মাধ্যমে সোম্যাটিক অ্যাওয়ারনেসটা বেসিক্যালি এই জিনিসটার উপর কাজ করে যে আমাদের ব্রিদিংটাকে কন্ট্রোল করে মাইন্ড এবং বডির মধ্যে আমাদের লিঙ্কটাকে এস্টাবলিশ করা। ঠিক আছে, যেমন আমাকে একটা একটা কথা একজন খুব সুন্দরভাবে বলেছেন, দুটো উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে যে, এবং দুটোই ইমোশনাল ইন্টেলিজেন্সের সাথে যুক্ত। একটা হচ্ছে যে, ধরো তুমি রেগে যাও, এটা একজন গেস্ট বললেন যে ধরো তুমি রেগে যাও, তুমি রেগে গেলে বা তোমার খুব খারাপ লাগলো, এটা তুমি কোথায় ফিল করো? ঠিক আছে, এটা এটা যদি আমরা এক সেকেন্ডের জন্য যদি আমরা রিয়্যাক্ট না করে, আমি যদি ওটাকে ইন্টারাপ্ট করি এবং আমি বোঝার চেষ্টা করি এটা কোথায় খারাপ লাগলো, আমরা বুঝতে পারবো আমাদের বডিতে মানে বুকের মধ্যে কোথাও একটা আনইজি ফিলিং হচ্ছে। তার মানে আমার যে বডির যে ব্লাড সার্কুলেশন আছে, কোথাও না কোথাও সেই জিনিসটা ইম্প্যাক্ট হচ্ছে। তা আমি যদি ওই মোমেন্টে যদি আমি কোনো রিয়্যাক্ট না করে আমি আমার ব্রিদিংটা ঠিক করি, ঠিক আছে, তাহলে আবার কি হবে, আস্তে 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 মনে হবে যে আচ্ছা, আমি যেটা ইনসিকিউর ফিল করছিলাম সেটা একটা সেফ জায়গায় চলে এলো। মানে ধরো, ডিপ ব্রিদিং যেটা আমরা করি, ডিপ খুব ব্রিদিং এর প্রচন্ড মাধ্যমে বলি। টেনশনের মধ্যে বলি, জোরে জোরে শ্বাস নাও বলা হয় আর হ্যাঁ, কি, এই কাইন্ড অফ এই সেই জিনিসটাই। এক্স্যাক্টলি এটাই কি করে যে একটা খুব সহজ আমি একটা প্রাণায়াম যেটা বলি, এটা আমার বাবার কাছে শেখা। যে যখন আমি খুব নার্ভাস হয়ে যেতাম, এটা কলেজ লাইফে শেখা আর কি, যে কোথাও হয়তো কিছু বলতে হবে, কিছু করতে হবে, আমি খুব ব্যাপারটা নিয়ে নার্ভাস হয়ে গেলাম, তখন বাবার কাছে শেখায় যে একটা নাক বন্ধ করে একটা দিক দিয়ে নিঃশ্বাস নেওয়া, সেবার সেই নাকটা বন্ধ করে অন্য দিক দিয়ে রিলিজ করা, আবার এটা এই দিক থেকে এই একই জিনিস তিনবার রিপিট করা, একবার বাঁ দিক দিয়ে নিলাম, ডান দিক দিয়ে রিলিজ করলাম, ডান দিক দিয়ে নিলাম, বাঁ দিক দিয়ে রিলিজ করলাম। এটা একটা সাইকেল, এই সাইকেলটা। কপালভাতি বা কিছু বলে বোধহয় এটাকে, এটা কি কপালভাতি প্রাণায়াম কপালভাতি, এটা আমি আমি ঠিক শিওর নয়, মানে আমি আমিও প্রাণায়ামের ঠিক শিওর না। নিয়মটা আমি খুব ভালোভাবে এটা নিয়ে আমি পড়াশুনো করিনি, কিন্তু এটা আমার বাবার কাছে শেখা যে কোনো কারণে খুব টেন্স লাগলে এই ব্রিদিং প্র্যাকটিসটা করা। এই ব্রিদিং প্র্যাকটিসটা এটা খুব সিম্পল এক্সাম্পল অফ মানে সোম্যাটিক একটা নাক অ্যাওয়ারনেস। চেপে ধরে অন্য নাকটা দিয়ে তিনবার, তারপর আবার না, রিপিট, এই দিকে। একটা আমি বাঁ দিক দিয়ে নিঃশ্বাস নিলাম, তারপরে হোল্ড করলাম, তারপরে ডান দিক দিয়ে রিলিজ আচ্ছা করলাম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপরে ডান দিক দিয়ে নিলাম, হোল্ড করলাম, উল্টোটা বুঝতে বাঁ দিক পেরেছি। দিয়ে রিলিজ করলাম, এরকম ভাবে টোটাল তিনটে সাইকেল করা। তিনটে সাইকেলের মধ্যে কি হবে, আস্তে আস্তে যে ইনসিকিউর ব্যাপারটা তৈরি হয়েছিল মনের মধ্যে, হয়তো কোনো না কোনো জায়গায়, যেটা আহ, প্রথম আলোচনার প্রথম দিকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেই দিকটায় যদি ফিরে যাই, যে এইটা নিয়ে যদি আমার কোনো সন্দেহ থেকে থাকে এবং সেই জিনিসটা নিয়েই কাজ হচ্ছে মনের মধ্যে, এবং এই সময়টা নিজেকে দিলে আস্তে 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 জিনিসটা ফেরত চলে আসবে। ঠিক আছে, বেশ, এবং আমি তো অবশ্যই প্র্যাকটিস করব। এটা এটা আরেকটা আমি খুব সুন্দর উদাহরণ দিচ্ছি, যে এইটা আমাকে আরেকজন গেস্ট বললেন, যে এইটা মনে করবে যে তুমি হচ্ছে আকাশ, এবং তোমার মনের মধ্যে যে কোনো ধরনের ইমোশন আছে সেটা হচ্ছে মেঘ। তো আকাশটাই নিত্য, আর মেঘটা হচ্ছে অনিত্য। যে কোনো ইমোশন থাকুক, সেই মেঘটা কোনো না কোনো ভাবে সরে যাবেই, খুব সুন্দর থাকবে একটা যেটা সেটা হচ্ছে আকাশ। তো এই বোঝাটা যে হ্যাঁ আমি একজন আকাশ, ঠিক আছে, তো আমার কাছে আজকে সাদা মেঘ কি কালকে কালো মেঘ কিচ্ছু যায় আসে না, আমি আকাশ। লাভলি, খুব সুন্দরভাবে জিনিসটা মানে এক্সপ্লেন করলে আমাদের। আমি তো অনেকগুলোই প্র্যাকটিস করবো, তুমি যেগুলো এগুলো বললে, ডেফিনেটলি।
তো আমরা মোটামুটি আজকের আড্ডায় অনেকটাই কভার করলাম। তো শেষ করার আগে তুমি যদি কিছু বলতে চাও আমাদের অডিয়েন্সের জন্য, একটু প্লিজ অ্যাড করে দাও। আমি এটাই বলবো যে এই যে বিষয়টা নিয়ে কথা বললাম এবং এই দিকে আমার ব্যক্তিগতভাবে আমার বেশ কয়েক বছর খুব ডিফিকাল্ট একটা সময় গেছে, এবং সেটা একটা মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটো দিক থেকেই আমার একটা খুব কঠিন একটা সময় গেছে, এবং এই সময়টায় আমার মেয়ে খুব ছোট ছিল। তো তখন আমার কাছে কোনো সাপোর্ট সিস্টেম ছিল না, আমি বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে এই জিনিসটা নিয়ে ডিল করব। তো তখন আমার মনে হয় আমি যখন কোনো মোটিভেশনাল সিরিজ বা কোনো আর্টিকেল পড়ার চেষ্টা করি, সেখানে আমি দেখি কি যে সবাই বলছে যে এই তুমি এই জিনিসটা ভুল করছো, তোমাকে সফল হতে গেলে এরকম কিছু করতে হবে। তো সবাই আমাকে এটাই বলছে তুমি এটা ভুল করছো, তুমি এটা ফেল হয়ে যাচ্ছ। তখন আমি মনে করি যে এটা কোনো সলিউশন হতে পারে না। তখন আমি ডিসাইড করি যে আমি যদি এই বিষয়টা নিয়ে বলার কোনো চেষ্টা করি, তাহলে সেই বইটার নাম হবে ফেল উইথ মি। এবং আমি কিছুটা লেখারও চেষ্টা করি যে আমরা যে জিনিসটাকে ফেলিয়ার বলছি সেটা হয়তো ফেলিয়ার না। মানে আমি কোনো একটা জিনিসকে দেখলাম যে মনের মধ্যে কোনো ময়লা আছে, সেটাকে আমি একটু ঝাড় দিয়ে একটা কার্পেটের নিচে রেখে দিলাম, কি সোফার নিচে ঢুকিয়ে দিলাম, এরকম বিষয়টা না। তো ফেলিয়ার জিনিসটা আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে ফেলিয়ার আমাদের অনেক কিছু শেখায়, এবং সেই শেখাগুলো জীবনে অত্যন্ত একটা ভ্যালুয়েবল জায়গা। তো এই বিষয়টা নিয়ে আমি পডকাস্টও করা শুরু করি যখন আমার লেখা কিছুটা হয়েছে, এবং আমি তারপর পডকাস্ট করা শুরু করি। তো এই বিষয়ে আমি ডাক্তারদের সাথে কথা বলেছি, আমি সাইকোলজিস্টদের সাথে কথা বলেছি, আমি এডুকেটরদের সাথে কথা বলেছি, আমি রাইটারদের সাথে কথা বলেছি, আমি মোটিভেশনাল স্পিকারদের সাথে কথা বলেছি। এই পুরো বিষয়টা একটা প্লে লিস্ট হিসেবে আছে। তো কেউ যদি জানতে চান যে কিভাবে আমি এই বিষয়গুলো সম্পর্কে বুঝলাম, জানলাম, তারা এই ফেল উইথ মি সিরিজটা ফলো করতে পারেন, তাহলে নিশ্চয়ই। তারা এটা নিয়ে অনেক কিছু জানতে পারবেন। এবং এটা নিয়ে বলার মানে শেষ নেই। যেটা আমি একটা ছোট্ট উদাহরণ যেটা দিলাম, আকাশ এবং মেঘ, ঠিক আছে? তো এই আহ, যে আহ, এই যে থিমটা আছে, এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে লোকে বিভিন্ন নামে আমরা এটাকে বলতে পারি। হ্যাঁ, কিন্তু এফেক্টিভলি আমরা যে কনসেপ্টটা বলছি সেটা কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স। অর্থাৎ আমি যদি ইমোশনালি ইন্টেলিজেন্ট হই, তাহলে লাইফের অনেক বড় বড় বাধা বিপত্তি আমার কাছে খুব সহজ হয়ে যাবে। তো এটাই আমার আজকের অবশ্যই। আহ, শ্রোতা এবং বন্ধুদের এবং সবাইকে এটা বলার একটা ইচ্ছা ছিল, এবং আজকের সেই যারা এই হলো। সিরিজটা শুনতে চান তাদের জন্য বলে রাখি, লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ। আমাদের আড্ডার প্রায় শেষ লগ্নেই আমরা এসে পৌঁছেছি। আমরা সাধারণত এত সিরিয়াস বিষয় নিয়ে এর আগে কথা বলিনি, আজকেই প্রথম একটা খুব সিরিয়াস টপিক নিয়ে আমরা আলোচনা করলাম। তো অভ্রদাকে আবার অনেক অনেক ধন্যবাদ তোমার ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে খানিকটা সময় আমাদের জন্য বরাদ্দ করার জন্য। যারা শুনলেন এতক্ষণ ধরে, শেষ অবধি শুনলেন যারা, তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান কেমন লাগলো। ভবিষ্যতে যদি আরো এই ধরনের কোনো এপিসোড শুনতে চান, তাহলে সেখানে তার জন্য যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন। অপরাধাকে তো আমরা আবার ধরে বেঁধে নিয়েই আসবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আমাদের ভিডিওটা। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে।